আচ্ছা, গত ক্লাসে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল আমরা ওয়েব অ্যানালিটিক্স এর বেসিকটা শিখেছি, তাই না? তাহলে ওয়েব অ্যানালিটিক্স এর মানে আমরা কি বলেছিলাম? ডাটা কালেকশন করা, তারপরে সেই ডাটা প্রসেস করা, তারপরে কি করা? প্রসেস করার পরে রিপোর্ট করা, রিপোর্ট করা, রিপোর্ট উইথ অ্যানালাইসিস, দেন এটা বিজনেস ডিসিশন, তাই না? তাহলে ডাটা কালেক্ট করব কি দিয়ে, বা ডাটা কালেক্ট করব কোথায়? ওয়েব অ্যানালিটিক্স এর কোনো একটা টুলসে। তো সেটা তুমি জিএফ এরও হতে পারে, অন্য কোনো জায়গায় হতে পারে। আমরা সাধারণত জিএফ শিখি, যেহেতু মার্কেটের ডিমান্ড বেশি এবং ফ্রি। ডাটা প্রসেস করব কোথায়? ওই জিএফ এর মধ্যে। ডাটা রিপোর্ট করব কোথায়? ওই জিএফ এর মধ্যে। ডাটা অ্যানালাইসিস করব কোথায়? ওই জিএফ এর মধ্যে। এবং ওইখান থেকে আপনার মাথা খাটায়া বিজনেস ডিসিশন দিতে হবে। যেমন ধরেন যে এভারেজ অর্ডার ভ্যালুর একটা স্ট্যান্ডার্ড আছে, যে একটা ই কমার্স বিজনেসের, যেমন ধরেন, দেখেন বিষয়গুলো কত দারুণ। এভারেজ অর্ডার ভ্যালু ইন ই কমার্স। হ্যাঁ, ই কমার্স, দেখেন, ই কমার্সের এভারেজ অর্ডার ভ্যালু হলো, কি বলেছে ভাই? এভারেজ অর্ডার ভ্যালু এওভি $10। $10 নাকি একটু বেশি না? এভারেজ অর্ডার ভ্যালু একটু বেশি না? আচ্ছা, যাই হোক, ধরো আমি ধরে নিলাম $10, দেখবো না। তার মানে ধরো আপনার 100টা অর্ডার হয়েছে, কোনোটা $5, কোনোটা $10, কোনোটা $20, কোনোটা $100। দিন শেষে আমাকে হিসাব করে দেখতে হবে এভারেজ অর্ডার ভ্যালু। গুগল অ্যানালিটিক্স 4 তোমাকে এভারেজ অর্ডার ভ্যালু কত এটা দেখাবে। কিন্তু একটা ই কমার্স বিজনেসের জন্য এটা কিন্তু ওভারঅল ই কমার্সের জন্য, হ্যাঁ, এটা কিন্তু ওভারঅল ই কমার্স। ধর ফ্যাশনের জন্য এর থেকে বেশিও হতে পারে। তুমি যদি চুড়িমালা বিক্রি করো এর থেকে বেশিও হতে পারে, সাউন্ড করে। তুমি যদি চুড়িমালা বিক্রি করো এর থেকে বেশি হতে পারে, এর থেকে কমও হতে পারে, এভারেজ এটা যে কোনো। ই কমার্সে ধরেন 1 লাখ ক্যাটাগরি থাকতে পারে। তো সব ধরনের বিজনেসের জন্য এটা না, এটা হচ্ছে ওভারঅল ই কমার্সের অর্ডার ভ্যালু। ধরো, হ্যাঁ, ধরো যে ফ্যাশনের জন্য তোমার ধরো যে আহ ধরেন ফর ফ্যাশন বিজনেস, ধরেন ফর ফ্যাশন ব্র্যান্ড বা বিজনেস, কতক্ষণ বলে দিবে। এই দেখেন, ফ্যাশনের জন্য হচ্ছে এভারেজ অর্ডার ভ্যালু হচ্ছে $97। কথা বল, 2022 সালের ডাটা, কম বেশি হতে পারে। হ্যাঁ, এই যে 92 বা 97 বলছে, তাই না? তাহলে খুব চিন্তা করে দেখেন যে আপনি এখন ধরো লারিফ, লারিফ ধরো লারিফ, তারপর লারিফ একটা ফ্যাশন ব্র্যান্ড। এর অন এভারেজ, ধরো এর 100টা অর্ডার হয়েছে, কোনোটা 100 টাকা, কোনোটা 500 টাকা, কোনোটা 1000 টাকা, কোনোটা 10,000 টাকা, কোনোটা এরকম অর্ডার হয়েছে। অন এভারেজ অর্ডার ভ্যালু হতে হবে মিনিমাম কত, স্ট্যান্ডার্ড কত? $97। তার মানে প্রায় 9,700 টাকা, ধরো আর কি, $97। যদি এই জিএফও, জিএফওর মানে টুলস, এই টুলস তোমাকে কি দিবে? টুলস তোমাকে ওভারেজ অর্ডার ভ্যালু কত তোমার এই স্টোরের জন্য ও একটা ডেটা দিবে, যে তোমার এভারেজ অর্ডার ভ্যালু 50, 60, 70, কিন্তু স্ট্যান্ডার্ড কত? 97। এখন তোমাকে হচ্ছে যে এই রিপোর্টটা জেনারেট করে দেন ওখানে তোমার মন্তব্য লিখতে হবে যে ভাই, একটা ই কমার্স ফ্যাশন ব্র্যান্ডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্ক হলো $97, কিন্তু তুমি পাচ্ছ $60, তাহলে সামথিং রং। এখন কিভাবে তুমি বাড়াবা এই কথা কিন্তু ওয়েব অ্যানালিস্টকে বলে দিতে হবে, শুধু ট্র্যাকিং ফ্র্যাকিং করলে হইব। কথাটা বোঝা গেছে? তাহলে ডাটা কালেক্ট করব, যেটা জিটিএম এবং জিএফআর এর থ্রু দিয়ে ওয়েবসাইটে। এরপরে সেটা প্রসেস করব জিএফআর এ, অ্যানালাইসিস করব, রিপোর্ট করব, এবং সেখান থেকে বিজনেস ডিসিশন দিব। এইটা হলো সেই বিজনেস ডিসিশন, যে ভাই, তোমার এভারেজ অর্ডার ভ্যালু হওয়ার কথা $97, তোমার হয়েছে $60। সো তুমি যদি এই করো তাহলে তোমার এভারেজ অর্ডার ভ্যালু বেড়ে যাবে। কথা কি বোঝা গেছে?
এখন কিভাবে এভারেজ অর্ডার ভ্যালু বাড়বে এই কথা কিন্তু কোনোদিনও জিএফ4 দিতে পারবে, কিন্তু জিএফ4 দিতে পারবে যে এভারেজ অর্ডার ভ্যালু তোমার এত হয়েছে। এখানে হিউম্যান ইন্টারেকশন লাগবে যে এটা এই তোমার করতে হবে। এই জন্য হচ্ছে যে এই ওয়েব অ্যানালিস্টের একটু দাম বেশি। এক্ষেত্রে বিজনেস টিজনেস সম্পর্কেও জানতে হয় আর কি, কথাটা বুঝতে পারছেন? তার মানে জিএফ4 তোমাকে কত হয়েছে এটা দিবে, কিন্তু কেন হয়েছে এটা সে না, কেন হয়েছে এটাও বলতে পারবে, কেন হয়েছে এটাও বলতে পারবে। ওইটা আমরা ওই যে পেজ পাথটা অ্যানালাইসিস করব যে কোথায় যে বাউন্স ব্যাক করতেছে, কেন অর্ডার হচ্ছে না, কিন্তু কেন হলো না এটা দিবে। বাট ও এটা বলবে না যে তোমার এত হওয়ার কথা ছিল, এত হয়েছে, এরকম আর। ঠিক আছে, এই জায়গাটা হিউম্যান ইন্টারেকশন। ফাইন। এখন যে কোনো যে কোনো ওয়েব অ্যানালিস্ট তুমি যখন কাজ করবা ভাই, তখন হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড প্ল্যানিং দিতে হয় কাস্টমার, যখন তুমি ফুল ওয়েব অ্যানালিস্ট হিসেবে কাজ করো। কিন্তু আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত কাজ করি ভাই আমার জিএফআর এ কনফিগার করে দাও, এই নাও ভাই $200 যা শেষ। ভাই আমার ফেসবুকের কনভার্সনে পে করে দাও, কোনো প্ল্যান, এই নাও ভাই যাও $50 শেষ। এরকম আর কি। কিন্তু একজন, কারণ ও হচ্ছে যে আপনাকে অতটুকুর জন্যই হায়ার করে। কিন্তু যখন একজন আপনাকে মানে ইউ আর এ ট্র্যাকার, তুমি ট্র্যাক করতে পারো, টেকনিক্যাল মানে ডাটা কালেক্ট করার ওই অংশটা তুমি করতে পারো, প্রসেস জিএফ4 নিজেই করে দেয়। রিপোর্টিং এবং অ্যানালাইসিস এবং সেখান থেকে বিজনেস ডিসিশনের পার্ট, এই পার্ট গুলো এখনো কেউ করে না বা করা হয় না, প্রয়োজন হয় না, ওই যে সবাই বলে যে ইয়ার। কিন্তু তোমাকে কাস্টমারকে বোঝাতে হবে দিন শেষে যে ভাই তুমি আমাকে মান্থলি হায়ার করবা, আমি শুধুমাত্র তোমার হচ্ছে যে ট্র্যাকিংটা করে দিব, এটা প্রসেস করবে জিএফ4, সেখান থেকে অ্যানালাইসিস করব, রিপোর্ট করবো এবং তোমার বিজনেস গ্রোথে আমি তোমার হেল্প করবো কিভাবে, এই রিপোর্ট দেওয়ার মাধ্যমে। তখন একটা প্ল্যানিং দিতে হয় ক্লায়েন্টকে। যদিও এই কামগুলো করে না, আমি একটু বক বক করি, একটু আর একটু করে ফেলি আর কি। করলে করলে, না করলে না করলে। প্ল্যানিং পার্টে এখন দেখেন, প্রত্যেকটা বিজনেসের একটা গোল থাকে। কি গোল থাকে ভাই? অনেকগুলো গোল থাকতে পারে, একসাথে এগুলো গোলও থাকতে পারে। তো ধরো যে দিন শেষে কি, দিন শেষে যে কোনো বিজনেস টিকে থাকে নিউ কাস্টমার অ্যাকুইজিশন আর কাস্টমার রিটেনশন। নিউ কাস্টমার অ্যাকুইজিশন আর কাস্টমার রিটেনশন। আপনি 100টা ফতোয়ার কিতাব পড়বেন, মানে বিজনেসের উপর যে ফতোয়ার কিতাব আছে, মানে মার্কেটিং এর উপরে যত বই আছে, দেখবেন প্রত্যেকটা বই এই একটা কথাই বলবে, যে কোনো বিজনেস সাস্টেন করে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে নিউ কাস্টমার অ্যাকুইজিশন, আর হচ্ছে যে ভাই কাস্টমার রিটেনশন। কি জিনিস? এই দেখেন, ইনক্রিজ সেলস, আর হলো যে এই যে অ্যাকোয়ার নিউ কাস্টমার, আর এই যে বিল্ড কাস্টমার লয়ালটি। কাস্টমার লয়ালটি মানে কি? ওই যে আমরা ফানেলিং এর সময় একটা বলেছিলাম যে তুমি যদি খুব ভালো হাত ধরো, তাহলে মেয়েটা প্রতিদিনই হাত এগিয়ে দিয়ে বলবে যে আমার হাতটা ধরো। তার মানে তোমার প্রোডাক্ট বা সার্ভিসটা যদি ভালো হয়, তাহলে সে যে কোনো প্রোডাক্ট কেনার সময় সবসময় চিন্তা করবে তোমার কাছ থেকে প্রোডাক্টটা নিবে। তোমার প্রোডাক্ট ভালো হতে হবে, সার্ভিস ভালো হতে হবে, যত সময় ডেলিভারি দিতে হবে, এই জিনিসগুলো। নিউ কাস্টমার অ্যাকুইজিশন এবং কাস্টমার লয়াল, সে লয়াল হয়ে যায়। ভাই আইফোন ছাড়া আমি কিনবো না, প্রতি বছরের সেপ্টেম্বর নতুন নতুন আইফোন আছে, এটা ছাড়া আমি কিনবো, লয়াল কাস্টমার। কথা বুঝতে পারছেন? এখন এই কাস্টমার রিটেনশনেরও একটা ইয়ে আছে, স্ট্যান্ডার্ড আছে। যে ধরো যে ই কমার্স, ধর তুমি সার্চ দাও, তুমি এখানে সার্চ দাও, বেশি বিরক্ত হয়ে যাচ্ছে নাকি ভাই? ই কমার্স কাস্টমার রিটেনশন রেট, সার্চ দেন। থার্টি টু বুঝি না ফর্টি আল্লাহ পার্সেন্ট কিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসের 30। লাস্টের দিকে এসে আপনি বারবার এই কথা বলেন, না আমার কি এই বিরক্ত কথা হয়ে বলি যাচ্ছে? মানে এইখানে কথাগুলো হচ্ছে যে একটু মানে আমাদের তো ছেলেপেলে এগুলোর একটা সমস্যা হলো যে শামীম ভাই কোথায় কোথায় ক্লিক করছে, তো ক্লিক মারা জিনিস এখনো আসি নাই, তো এখন একটু গল্প করতেছি। বাট এগুলো যে কত ইম্পর্টেন্ট, আজকে না বুঝলেও 1 বছর পরে বস, হলেও বুঝবে, 2 বছর আপনি পরে চালিয়ে হলেও যান বুঝবে। বস। আচ্ছা যাই হোক, ফরগেট ইট। তো একটা বিজনেসের কাস্টমার রিটেনশন রেট কত পার্সেন্ট? 30 to 40%। তো তোমাকে দিন শেষে অ্যানালাইসিস করে দেখতে হবে, তোমার 100 জন কাস্টমার আছে, তার মধ্যে কি 30 জন কাস্টমার তোমার রিটার্নিং কাস্টমার? তারা কি রেগুলার তোমার একবার দুইবার তিনবার
4 বার 5 বার তোমার ওয়েবসাইট, তোমার এই শপ থেকে পারচেস করে? যদি না করে, এই এই বিজনেস সাস্টেনেবল না। তাহলে কেন করে না? কোনো জায়গায় ঘাটতি আছে কি? একটা বিজনেসে তোমার যদি 100 জন কাস্টমার থাকে, 30 জন কাস্টমার ওই বিজনেসে ঘুরে ফিরে বারবার কিনতে হবে। সে মাসে 2 বার কিনুক আর তার 3 বার কিনুক, তাকে কিন্তু বারবার কিনতে হবে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। এগুলো আমরা অ্যানালাইসিস করবো। যদি এটা না থাকে, তাহলে সামথিং রং। কেন হচ্ছে না? কেন কাস্টমার রিটেনশন তোমার হচ্ছে না? এই অ্যানালাইসিস করবে কে? ওয়েব অ্যানালিস্ট। কথা বোঝা গেছে? তার মানে হলো এই আহ, এই মানে ব্র্যান্ড লয়্যালটি বাড়াইতে হবে, এজ ওয়েল এজ অ্যাকুইজিশন নিউ কাস্টমার, মানে নিউ কাস্টমার অ্যাকুইজিট করতে হবে। এছাড়া তোমার বিজনেস টিকবে না। আর এইটা প্রত্যেকটা বিজনেসের ইয়াতেই ভাই, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং সেলস। এখন এখন হচ্ছে যে এইটা তুমি যখন ভাই ক্যাম্পেইন করো, বা যখন তুমি একটা বিজনেস স্টার্ট করো, তোমার প্রত্যেকটা বিজনেসেরই এটাই থাকে। এটাই কিন্তু অবজেক্টিভ, এর বাইরে আর কোনো অবজেক্টিভ। হয় তুমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছো, নাই তুমি নিউ কাস্টমার অ্যাকুইজিশন করতেছো, নাই তুমি ব্র্যান্ড লয়্যালটি করতেছো, নাই ইনক্রিজ সেল করতেছো। মানে এইগুলো হলে পারে এমনি ইনক্রিজ সেল হয়ে যায়, নিউ কাস্টমার অ্যাকুইজিশন করলে তো সেল বাইরে যায়, তাই না? আর ব্র্যান্ড লয়্যালটি বাড়াবে আস্তে আস্তে, ব্র্যান্ড ফ্যামিলিয়ারিটি, ভিজিবিলিটি, এ তার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে গল্প করে বাড়তে থাকে আর কি। ঠিক আছে? এখন এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। দিন শেষে যখন একটা প্ল্যানিং করবেন, তখন কি করবেন? যে তখন ক্লায়েন্টকে বলবেন যে তোমার যদি ই কমার্স বিজনেস হয়, তাহলে তার কি হতে পারে এই চারটা। যদি তোমার ব্লগ সাইট হয়, তাহলে তুমি কি করো? ধরো তোমার ব্লগ সাইট, তুমি অ্যাফিলিয়েট করো, তাহলে যে অ্যাকোয়ার, এই যে কি, ইমেল ফ্রম রিডার্স, যারা তোমার ইয়া পড়ে, যাতে তুমি নতুন নতুন ব্লগ নিয়ে আসছো, তখন তাদেরকে মেল করে পাঠাইতে পারো। দেখবেন আমরা ওই যে অ্যানালিটিক্স মিনিয়া ফিনিয়াতে মেল দিলে পারে, দেখবেন ওরা রেগুলার মেল পাঠাইতে থাকে, কারণ ওটা ব্লগ সাইট বা ইয়া। তারপরে হচ্ছে যে আহ অথরিটেটিভ একটা সোশ্যাল মিডিয়াতে, মানে তুমি যে একটা অথেন্টিক মানুষ সেটাকে প্রকাশ পাওয়ানো, অ্যাফিলিয়েট রেভিনিউ বাড়ানো। হ্যাঁ, এই জিনিসগুলো থাকে ব্লগ সাইটের ক্ষেত্রে। যদি বিটুবি বিজনেস হয়, এটা গেল ই কমার্স। যদি বিটুবি বিজনেস হয়, তাহলে কি থাকে? বিটুবি বিজনেসের মেন উদ্দেশ্য হলো যে ভাই ট্রাফিক আনো, পরবর্তীতে ইয়া কর, মানে লিড জেনারেট কর, এরপরের কাজ হচ্ছে সেলস, তাই না? বি টু বি টু বি অর সার্ভিস ওরিয়েন্টেড, বি টু বি অর সার্ভিস, এটা লিখতে হবে। কারণ বি টু সির ক্ষেত্রেও আমরা ওয়েবসাইট ইয়া করতে পারি। যেমন ধরেন যে ফ্লাড যারা কেনে, এটা তো বি টু সি কোম্পানি, কিন্তু এখানেও কি লিড জেনারেশন ক্যাম্পেইন করে না? তার মানে সার্ভিস অর বি টু, এই সমস্ত ক্ষেত্রে ড্রাইভ ট্রাফিক এবং জেনারেট সেল। অবশ্যই অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস আসলে সবার ক্ষেত্রে, অ্যাওয়ারনেস আসলে সবার ক্ষেত্রে, তাই না? যে কোনো বিজনেসের ক্ষেত্রে, সেটা সার্ভিস হোক, বি টু বি আর বি টু সি হোক, সার্ভিস। এইগুলো মূলত কি থাকে? যে কোনো বিজনেসের অবজেক্টিভ থাকে। তাহলে নিশ্চয়ই ওরা যখন ক্যাম্পেইন করে তখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে, যেটা আমরা শিখে এসেছি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে, কনসিডারেশন ক্যাম্পেইন করে, মানে যে ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসে। তারপরে তারা লিড করে, মানে কনভার্সন ক্যাম্পেইন করে। অথবা সেলস এর ক্ষেত্রে তারা ওই যে নিউ কাস্টমার সেলস ক্যাম্পেইন করে, অথবা প্রোডাক্ট ফ্রম সেল, একই কথা। দেখেন কত রিলিভেন্ট অ্যাড গুলোর সাথে। এখন এটা আপনি টিকটক বলেন, ফেসবুক বলেন, গুগল অ্যাডস বলেন, পিন্টারেস্ট অ্যাড বলেন, সবার কিন্তু একই কাজ। মানে পেইড অ্যাড মানেই তো তুমি তো এগুলো করতেছো, তাই না? দিন শেষে এখন, আচ্ছা, এইবার আমরা বলতেছি যে ডাটা কালেক্ট করলো, প্রসেস করলো, অ্যানালাইসিস করলো, এবং সেটা রিপোর্টিং করলো, তাই না? অ্যানালাইসিস করবেন আপনি কিসের উপর ভিত্তি করে? তার মানে কোনো একটা কেপিআই থাকতে হবে। যেমন যেমন বাংলাদেশে প্রত্যেকটা মেয়ের মা বা বাবার কাছে ওই ছেলেটা কত ভালো, এর কেপিআই কি ভাই? ওই ছেলে কয় টাকা ইনকাম, সে নাইট ক্লাবে যায়, আরো 5টা মেয়ের সাথে ফ্লার্টিং করে, পিয়াজ খায়, এগুলো কিন্তু কি না, এগুলো নিয়ে। এরপরে দেখবেন যে ওই মেয়ের বাবা বা মা জিজ্ঞেস করবে কি, ছেলেটা কি করে? ও বিসিএস করে দিয়ে দাও, কেপিআই। তার মানে কেপিআই কি জানলো? সে কি করে, জব করে। মেজারমেন্টটা কি? মেজারমেন্টটা কি? বিসিএস কেডার এত টাকা স্যালারি পায়, ঠিক আছে? এরকম প্রত্যেকটা বিজনেসের তুমি যে এই জিনিসগুলো করবা, তাহলে এর একটা কেপিআই লাগবে। যে কেপিআই মানে কি? পারফরমেন্স ইন্ডিকেটর। কারণ দিন শেষে আমরা গোলারিটিস এর মধ্যে রিপোর্টিং ফিপোর্টিং এই দেখি, কি দেখি? এই হলো আমার কেপিআই।
আমি ইনক্রিজ সেল করব, আমি সেল করব বা সেল বাড়াবো, তাই না? ইনক্রিজ সেলস, এটা হচ্ছে আমার কি কেপিআই। দিন শেষে আমি কি দেখবো? দেখবো যে আমার নাম্বার অফ সেলস কয়টা, ওইটা হলো মেজারমেন্ট। আমি সেল বাড়াতে চেয়েছি, ভাই আমার নাম্বার অফ সেল 100টা, সো আমার এটা কি মেজারমেন্ট, তাই না? তার মানে মেজারমেন্ট যদি কেপিআই না থাকে, তার কি মেজারমেন্ট করা যায় ছেলেটা কতটা ভালো না মন্দ? এটা বুঝতে গেছে কত বেতন পায়, ঠিক না? আচ্ছা, তার মানে হচ্ছে যে ওই ছেলেটার কেপিআই কি? বেতন। মেজারমেন্ট কি? কত টাকা স্যালারি পায়, এটা হলো মেজার, ঠিক আছে? এখন আমার ওয়েবসাইটের গিয়া কি ভাই, সেলস বাড়াতে চাই, তার মানে হচ্ছে আমার কেপিআই কি? সেলস, নাম্বার অফ সেলস। মেজারমেন্ট কি? কতটা সেল হয়েছে, কতটা সেল হয়েছে, 100টা সেল হয়েছে, সো আমার মেজারমেন্ট হয়ে গেল। এই জিনিসগুলোই এইসব জায়গায় বলা হয়েছে। তুমি যখন ইনক্রিজ সেলস করবা, অবজেক্টিভ কোনো বিজনেসের, এই যে কথাগুলো এখন বলতেছি না, এইগুলোই কিন্তু গুগল অ্যানালিটিক্স আপনাকে খুঁজে খুঁজে বের করে ক্লায়েন্টকে রিপোর্ট দিতে হবে। এবং ওই স্ট্যান্ডার্ড সহকারে তোমার এওভি কত, ফ্যাশনের ক্ষেত্রে 97, তোমার কত? 60, হবে না। রিটার্নিং কাস্টমার কত? 30 থেকে 40%, কত আছে ভাই? 20 আছে, সামথিং রং, কিভাবে বাড়াবা সেটা বল। এখন এই মেজারমেন্ট গুলো করতে হলে এই কেপিআই জানতে হবে। আসলে আমরা কেপিআই উইথ মেজারমেন্ট জানি। কেপিআই কি? আমি হচ্ছে সেল বাড়াবো, তাহলে সেলস ভ্যালু হতে পারে, নাম্বার অফ ট্রানজেকশনও হতে পারে, এটা হচ্ছে মেজারমেন্ট। এটা কি কেপিআই, আমি সেল বাড়াতে চাই, ধরো। এবং কি করতে হবে, ওই যে আমরা বলেছিলাম না যে আহ, প্রতি বছর 18 বিলিয়ন ডলারের, প্রতি বছর 18 বিলিয়ন ডলারের সেলস মিস করে সারা পৃথিবীর ই কমার্স ব্র্যান্ড। তার মানে যদি, তার মানে কি, ওরা অ্যাড টু কার্ট করে, এরপরে চেক আউট আর পার্সেজে যায় না, মানে চেক আউটে যাওয়া মানে পার্সেজে যাওয়া। তারা অ্যাড টু কার্ট করে কিন্তু চেক আউট পার্সেজে যায় না। তো এখন যদি ওই অ্যাড টু কার্টের মানুষগুলোকে তুমি চেক আউটে নিয়ে যেতে পারতে বা পার্সেজে নিয়ে যেতে পারতে, তাহলে 18 বিলিয়ন ডলারের রেভিনিউ জেনারেট করতে পারতে না? তার মানে রিডিউস কার্ট অ্যাবান্ডন রেটু, এই জিনিসটা মেজার করার দায়িত্ব কার? তোমার। এই জিনিসটা মেজার করার দায়িত্ব, এটা হচ্ছে আমার কেপিআই, আমি রিডিউস করাতে চাই কার্ট অ্যাবান্ডন। তাহলে কার্ট অ্যাবান্ডন রেট কত? একটা স্ট্যান্ডার্ড আছে, যে তোমার, যেমন ই কমার্স কার্ট অ্যাবান্ডন রেট, ধরেন আপনি লেখেন ই কমার্স কার্ট অ্যাবান্ডন রেট, দেখেন সব জিনিসপত্র আছে, কত ভাই? 69%। তোমার ভাই 80%, 90%। তুমি এইটা যদি করো, এইটা যদি করো, আচ্ছা এটা এই যে 56 to 81% আর কি, রেঞ্জ ফ্রম, মানে ধরো যে স্ট্যান্ডার্ড আছে 69%। এখানে যদি আমি কোনো একটা ব্র্যান্ড মানে ইন্ডাস্ট্রি দিই, ফ্যাশন ইন্ডাস্ট্রি, এই তরমুজ ইন্ডাস্ট্রি, কলা ইন্ডাস্ট্রি যদি আমরা দিয়ে দিই, তখন হচ্ছে যে ও আমাকে কি করবে? আ- আরেকটা দিবে আর কি, এটা অন এভারেজ। এখন ধরো তোমার ফ্যাশন ব্র্যান্ড, তোমার কত কাভার ধরেন আর কি, আমার ধরেন এখানে ফ্যাশন বাদ দেন আর কি, বারবার দরকার আমি তখন খুঁজবো না, যে ব্র্যান্ডে করবেন ওইভাবে লিখবেন আর কি, অ্যাবান্ডন কার্ড অ্যাবান্ডন, তোমার স্ট্যান্ডার্ড ধরো 69%। তোমার কত ভাই? তোমার কার্ড অ্যাবান্ডন রেট কত? তোমার ধর 90%। 100% মানে বেশি। তার মানে কি, তোমার কার্ড পেজে যাচ্ছে কিন্তু চেক আউট আর পার্সেস করতেছে, কেন করতেছে? এই জিনিস তোমার ইয়ে করবে। তার মানে কি, কার্ড অ্যাবান্ডন তুমি রিডিউস করতে চাও, এটা কি তোমার কেপিআই। তুমি এটা যত কম করতে পারবা তত ভালো, বেশি হইলে কি, ধরো 100% কার্ড অ্যাবান্ডন, তার মানে সবাই একটু কার্ড যায়, পার্সেস পর্যন্ত আর কেউ যায় না, তাই না? সো এখন এটা কেন, কিভাবে বাড়াতে পারবা, সেটাও তোমাকে যেমন বলে দিতে হবে। তার মানে কি, তুমি যদি ভাই মেজার করতেই না পারো, তাহলে তুমি ইমপ্রুভ করবা কিভাবে? কারণ আমার স্ট্যান্ডার্ড এত, এখন তোমাকে মেজার করে দেখতে হবে যে এটা কত আছে, আমার এখন এত আছে, তাহলে এটা আমি, আমার বেশি আছে, তাহলে আমি কমাতে চাই, তাহলে আমাকে ইমপ্রুভ করতে হবে। কিভাবে ইমপ্রুভ করে, যদি আমি মেজার করতেই না পারি, তাহলে ইমপ্রুভ করতে পারবো? এই কাজগুলোর জন্যই জিএফওর এর জন্ম হয়েছে, এরকম আর কি। এরপরে হচ্ছে তুমি আপসেল ক্রস সেল। আপসেল ক্রস সেল ই কমার্সের একটা খুব দারুণ জিনিস, যেটা আমরা ওই যে ডাইনামিক এডের ক্ষেত্রে শিখেছি আর কি, তাই না? যে আপসেল ক্রস সেল কিভাবে করে আর কি, হ্যাঁ? এখন আপসেল ক্রস সেল, আপসেল ক্রস সেল মানে কি? আপসেল মানে বেশি দামের প্রোডাক্ট বিক্রি করা, ক্রস সেল মানে তুমি মোবাইলের সাথে মোবাইলের কাভার বিক্রি করে দেয়া। তার মানে যে লোকটা মোবাইল কিনতে আসছে তার মধ্যে যদি কাভারটা ঢোকাই দিতে পারো, তাহলে তোমার হচ্ছে আপসেল ক্রস সেল বেড়ে গেল। এই জন্য দেখেন ওর মেজারমেন্ট কি, এভারেজ আইটেম পার ট্রানজেকশন। সে যদি শুধু মোবাইলই কিনে নিয়ে যায়, তাহলে ভাই তোমার ক্রস সেল।
সাথে এভারেজ আইটেম, তারপরে এভারেজ আইটেম 5টা 10টা, এরও একটা স্ট্যান্ডার্ড আছে, তোমার কত আছে হচ্ছে না, তাহলে বাড়াতে হবে, ঠিক আছে। ইমপ্রুভ কার্ড ইফেক্টিভনেস, যে এটা করলে এটা নিয়ে হয়ে যাবে। আচ্ছা, এইবার ধরো যে যখন আচ্ছা, এটা আপনি কখন করবেন ভাই? এটা কখন করবেন এই মেজারমেন্টটা? সেলস ক্যাম্পেইনের মেজারমেন্ট এটা, যে আপনি দেখবেন যে আপনার আপনার গুগল অ্যাডসে বলো, টিকটকে বলো, ফেসবুকে বলো, কোনটা কোনটা কনভার্সন ক্যাম্পেইন চলছে, সেইগুলোর মেজারমেন্ট হবে, কেপিআই ধরে ধরে মেজারমেন্ট হবে এইভাবে। এখন তুমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছ, সেটার মেজারমেন্ট কি আমরা কয়টা সেল হয়েছে সেটা করলে হবে না? কতজন মানুষের কাছে দেখেন ইনক্রিজ সার্চেস ফর ব্র্যান্ড নেম, কতজন মানুষ স্কেলেবল লেখা সার্চ দিচ্ছে, কতজন মানুষ দারাজ লেখা সার্চ দিচ্ছে, ব্র্যান্ড ট্রাফিক দেখে দেখে তখন আমরা গুগল অ্যানালিটিক্স সেট করবো কার সাথে? গুগল মাই, গুগল সার্চ কনসোলের সাথে। সার্চ কনসোলে আমরা ঢুকে দেখবো যে মানে ওইটা আমরা গুগল অ্যাডসে ওটা অ্যাড করে যখন তখন এই আনা যায়। যেমন ধরেন আমরা যদি ধরো যে একটু দেখে সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল, ধরেন যে দেখেন আমরা ওই যে বলি না যে তুমি যখন ওয়েব অ্যানালিস্ট হতে চাবা তখন তোমার হচ্ছে যে এসিও সম্পর্কে ধারণা থাকতে হবে, এটা তো আমরা বলি না? কিন্তু এই কথাগুলো ভালোভাবে নেয় না লোকজন, শুধুমাত্র ইয়া করে। এখন ধরেন আমি যদি এই সার্চ রেজাল্টে গিয়ে আমি এখন এখানে এখান থেকে তুমি যেমন ধরো স্কিল অফার লিখে সার্চ দিচ্ছে গত, আমরা ধরো 7 দিনের ডাটা দেখি, 7দিনের ডাটা দেখি, 7দিনের ডাটা দেখলে আমরা দেখবো যে স্কিল অফার লিখে সার্চ দিচ্ছে কতজন ভাই? 2450 জন মানুষ ওয়েবসাইটে আছে শুধু স্কিল অফার লিখে, এতজন আসছে স্কিল অফার এইভাবে লেখে এইভাবে লেখে, স্কিল অফার লগ ইন, স্কিল অফার বাংলায় লিখে সার্চ দেয়, এই যে। তার মানে তোমার ব্র্যান্ড ভিজিবিলিটি তত বাড়তেছে, মানুষ তোমার ব্র্যান্ড সম্পর্কে জানতেছে যখন কেউ তোমার ডিরেক্ট ব্র্যান্ড নেম ধরে সার্চ, এইটা দ্বারা আমরা বুঝতে পারবো। দেখেন এই কথাগুলো এখানে লেখা আছে, ইনক্রিজ সার্চেস ফর ব্র্যান্ড নেম। তার মানে কি? তার মানে তোমার ব্র্যান্ড ট্রাফিক আসতেছে, এটা হচ্ছে মেজারমেন্ট। ব্র্যান্ড ট্রাফিক কিভাবে আসতেছে? এই যে স্কিল অফার লিখে কারা সার্চ দিচ্ছে, এখন কিভাবে করবো? গুগল অ্যানালিটিক্স ফর এই সার্চ কনসোল, গুগল সার্চ কনসোলের সাথে অ্যাড করতে হবে, এই রিপোর্ট ওখানে যে দেখতে হবে, দেখে বুঝতে হবে যে ভাই আগের মাসে আমার ধরো যে আমি যদি লাস্ট 28 ডেজের ডাটা দিই, ধরো যে এটা, তো তুমি হচ্ছে যে আগের মাসে আমার স্কিল অফার লিখে সার্চ দিয়ে 8,000 মানুষ এসেছে। এখন তুমি তার তুমি ইমপ্রুভ করার পদ্ধতি বলে দিচ্ছ যে ভাই এই এই করে তাহলে তোমার ইমপ্রুভ হবে, পরের মাসে তোমাকে রিপোর্ট দিতে গত মাসে 8,366 জন ছিল, এবার ধরো 8,900 আসছে বা 9,000 আসছে, তার মানে তোমার ইমপ্রুভ হচ্ছে। এখন এই ডেটা আপনি কোথায় পাবেন? গুগল অ্যানালিটিক্সে পাবেন। কখন পাবেন? যখন সার্চ করতে হবে গুগল অ্যানালিটিক্সের সাথে অ্যাড করবে, না হলে এটা করতে হবে, তাই না? তো এখন এসিও সম্পর্কে আপনার যদি একটা ধারণা না থাকে, এসিও আপনাকে এক্সপার্ট হওয়ার দরকার। কিন্তু যদি ধারে অন্তত সার্চ কনসোল কি জিনিস সেটা আমার বুঝতে হবে, কিভাবে একটু কানেক্ট করবো সেটা আমার বুঝতে, সার্চ কনসোলটা কিভাবে কাজ করে এটা আমার একটু বুঝতে হবে, বেসিক জানতে হবে। আপনি সার্চ কনসোল কিভাবে সেট আপ ফেট আপ করে এগুলো আপনার জানাতে হবে। কিন্তু জিনিসটা কিভাবে কাজ করে, কিভাবে এগুলো এই জিনিসগুলো যদি না জানেন আপনি দিতে পারবেন? তাহলে ওয়েব অ্যানালিস্ট হতে হলে এগুলো জানার দরকার আছে না? আছে, কিন্তু এটা অনেকে মেনে নেয়, আসছে যাতে, যাই হোক পরে মানবে, একসময় মানবে যখন এই ট্র্যাকিং এর জগৎ এই তো শেষ হয়ে যাবে, অ্যানালাইসিস জগৎ আসবে এই কিছুদিন পরে, আর 1 ইয়ার গুগল অ্যানালিটিক্স প্রো আর অনেক ইমপ্রুভমেন্ট আসবে আর কি। যাই হোক, তারপরে তোমার সোশ্যাল প্রেজেন্স, এটা ফলোইং টোলিং কিভাবে বাড়ছে, ইনক্রিজ রেফারেলস, কি পরিমাণ ব্যাকলিং ঠিক হয়েছে, এগুলো আর কি, হ্যাঁ। এখন এই যে তুমি মেজারমেন্ট করলা, হ্যাঁ, এই যে তোমার অবজেক্টিভ অনুযায়ী কি কি কেপিআই হতে পারে, এই তোমার অবজেক্টিভ এই অনুযায়ী কি কি কেপিআই হতে পারে, কেপিআই অনুযায়ী কি কি মেজারমেন্ট হতে পারে, কিভাবে তুমি মেজার করবে, হ্যাঁ। আমাকে দেখতে হবে কনভার্সন রেট কত, কনভার্সন রেট কত, স্ট্যান্ডার্ড কত, 5%, তুমি পাচ্ছ কত, 1.5%, তার মানে সামথিং রং, কেন কনভার্ট হচ্ছে না? চেক আউট পেজে সমস্যা, ইয়া পেজের সমস্যা, কাট পেজের সমস্যা, প্রোডাক্ট পেজের সমস্যা, ওয়েবসাইটে লোডিং টাইম বেশি, নেভিগেশন ঠিক নাই, এই যে সিআরও পার্ট, কনভার্সন রেট অপটিমাইজেশন, এই জায়গাগুলো তোমাকে কাজ করতে হবে। কথা বোঝা গেছে? যদি তুমি ইফ ইফ মানে তুমি যদি মানে দাবি করো আই এম দ্য এক্সপার্ট আর ওয়েব এনালিস্ট, তাহলে এটা করতে হবে। কিন্তু আমরা কি প্যাক করি? ডেটা লেয়ার নিয়ে আসি, ঠিক আছে নাকি নিয়ামল স্যার? ডেটা লেয়ার নিয়ে আসি। আচ্ছা, ডেটা ইজ স্মল পার্ট। এরপরে ডাটার সেগমেন্টেশন করতে হবে। শুধু এটা করলে হবে না, কি করতে হবে? কেপিআই ধরে ধরে ডাটা সেগমেন্টেশন করতে হবে, এটা হচ্ছে তোমার কাজ।
রিপিটেড কাস্টমার কারা, তারা কোন লোকেশনের বেশি, তুমি 5টা দেশে অ্যাড চালাও বা দেশের মধ্যে তুমি 5টা বিভাগ, কোথা থেকে আমার স্কেল আপ ধরেন সারা বাংলাদেশে গেল, কোন বিভাগের লোক সব থেকে বেশি সেল দেয়, এইভাবে কার কার অ্যাবান্ডন রেট কি, কার ওই ধরনের কি, এইভাবে করে করে ডাটা সেগমেন্টেশন করতে হয়। এরপরে আসে আমাদের ক্লায়েন্ট কিন্তু এভাবে দিতে হবে, আমি যেমন এই জায়গাটা ফাঁকা রেখেছি আপনারা ক্লাব করবেন। এরপর আছে ইমপ্লিমেন্টেশন। ধরো যে ডাটা ট্র্যাকিং করবে কে, রেসপন্সিবল কে, স্ট্যাটাস কি, কমপ্লিশন হয়েছে না হয় নাই বা কতদিন সময়, এখানে আর একটা কলাম বাড়াও, কোনো সমস্যা নেই। জিটিএম সেট আপ করবে কে, জিএ4 সেট আপ করবে কে, তারপরে হচ্ছে গুগল এডস এর সাথে কানেক্ট ফানেক্ট অমুক তমুক যা যা আছে না, সেই জিনিসগুলো কে কখন করবে, তার জন্য রেসপন্সিবল কে, মানে স্ট্যান্ডার্ড। যখন তুমি এই কাজগুলো কখন করবা, এই জিনিস কখনোই দিতে হবে না যদি বড় লেভেলের কাজ না করো। ওই যে আপনারা যাদের কাজ করেন, আপনারা যাদের কাজ মানে এজেন্সিতে কাজ করে ছেলে পেলে অনেকে পোস্ট দেয় না যে আমি দুইটা এজেন্সির সাথে কাজ করি, ওই এজেন্সির কিন্তু ক্লায়েন্টকে ঠিক এটা দিতে হয়, কিন্তু আপনাকে দিতে হয় না। কারণ কি, কারণ এজেন্সির কাছ থেকে আপনি ওই $200 নিয়ে খুশি, কিন্তু এজেন্সি কিন্তু নাই ভাই 1500। বুঝতে পারছেন? তো যখন আপনি ওই ধরনের কাজ করতে যাবেন তখন আপনাকে একটু গুছিয়ে যেতে হবে। আপনার একটা ওয়েবসাইট লাগবে, একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে যেতে হবে, তখন এই ধরনের প্ল্যানিং ফ্ল্যানিং দিয়ে ওকে দিতে হয়, আপনাকে নাও দিতে হতে পারে, আপনি শুধু ইয়ে করে দেন। বাট ওরা কিন্তু আপনি যে কাজটা করে দেন না, এর পরের কাজটা কিন্তু এজেন্সি দিয়ে দেয়। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, সেইগুলো আমাদের দিয়ে দিতে হবে। দিন শেষে কেমন হবে প্ল্যানিংটা, হ্যাঁ, এটা আমরা একটু দেখি। ধরো যে এরকম একটা যদি করেন আর কি, এটা আপনি করবেন না আমি জানি, বাট আমার দায়িত্ব একটু পড়ানো, বা ইন ফিউচারে হয়তো একদিন করবেন, টুডে টুমারো করতে হবে আর কি। এইখানে এরকম সুন্দর করে অবজেক্টিভ কি, কেপিআই কি, মেজারমেন্ট কি, সেই অনুযায়ী তুমি কোন ক্যাটাগরিতে রাখলা, তোমার টার্গেট কি, তুমি ধরো যে ইনক্রিজ রেভিনিউ, নাম্বার অফ ট্রানজাকশন পার সেলস। এবার হচ্ছে যে কোন প্রোডাক্ট গুলো সেগমেন্টেশন করতে হবে, যে কোন প্রোডাক্ট গুলো সব থেকে তোমার প্রোডাক্টের ক্যাটাগরি, কোন প্রোডাক্ট গুলো সব থেকে তোমার বেশি সেল হচ্ছে। এইবার হচ্ছে যে তুমি টার্গেট দিয়েছো 20% তুমি ইনক্রিজ করবা, পরের মাসে যে বলতে হবে তোমার গত মাসের সেল ছিল এত, আমি 20% ইনক্রিজ করেছি, সেই অনুযায়ী এত করছি। কথা বোঝা গেছে? প্রত্যেকটা এরকম প্রত্যেকটা জিনিস আছে, হ্যাঁ। এটা যে সবকিছু দিতে হবে তা কিন্তু না, হ্যাঁ। ধরুন আপনার অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে নাও হতে পারে, বা এই যে নিউ কাস্টমার, হ্যাঁ নিউ কাস্টমার এটা এটা করবে, তখন তোমার যে ট্রাফিক ক্যাম্পেইন চালাইতে হবে, হুম, নিউ কাস্টমার, ব্র্যান্ড লয়, এই জিনিসগুলো নাও করতে পারে, এই জিনিসগুলো নাও করতে পারে আর কি, হ্যাঁ। যে না না এটা করতে পারে ই কমার্সের ক্ষেত্রে, বিল্ড কাস্টমার লয়ালিটি, তার মানে তোমার রিপিটেড কাস্টমার আনতে আনতে হবে, হ্যাঁ। রিপিটেড কাস্টমার, যে ইনক্রিজ রিপিট কাস্টমার বাড়াইতে হবে, হ্যাঁ। ইনক্রিজ রিপিট কাস্টমার বাড়তে, যে রিপিট কাস্টমার বাড়তে কোন লোকেশন থেকে পাচ্ছে, এবং তোমার আগে কত ছিল এখন তুমি কত বাড়াতে চাও, সেই জিনিসগুলো দিতে হবে। পরের মাসে যে এই রিপোর্ট শিটে রিপোর্ট বানাইতে হবে কি জানেন, এই রিপোর্ট শিটে তোমাকে রিপোর্ট বানাইতে হবে যে ভাই গত মাসে ছিল এত, এখন আমি তোমাকে এই মাসে এনে দিচ্ছি। এইভাবে যেমন এসইও রিপোর্ট দেয় না, গুগল এডস এর রিপোর্ট দেয় না, ফেসবুক এডস এর রিপোর্ট দেয় না, অ্যানালিটিক্স এরও কিন্তু এরকম রিপোর্ট আছে। কিন্তু আমরা অ্যানালিটিক্স এর ছোট্ট একটা পার্ট নিয়ে কাজ করি, ডাটা লেখা, ঠিক আছে। ডাটা লেখার ইমপ্লিমেন্ট করে ই কমার্স ট্র্যাকিং করে $100 নিয়ে এসেছে, $200 নিয়ে এসেছে, ভেরি মাস। এই কাজগুলো হচ্ছে যে স্ট্যান্ডার্ড আর কি, হ্যাঁ। এইগুলো হয়ে গেল, এবার আপনি প্ল্যানিংটা দিয়ে দিলেন। এইবার ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি কি কি করবা, এই যে এখানে বলছেন ইমপ্লিমেন্টেশন অমুক অমুক করবে, তুমি আসলে কি কি করবা, সেই প্ল্যানিংটা এখানে দিতে হবে। এই যে টেক প্ল্যানিং, ইনফ্রাস্ট্রাকচার সেটআপের মধ্যে ওখানে তুমি কি কি করবা। ধরো তুমি গুগল, এখানে প্রত্যেকটা ট্যাগ সেটআপ করে ফেলতে, আমরা যেমন এই যে এখানে করে একদম ভরে রাখছি না, কিচ্ছু লিখি নাই, কিচ্ছু লিখি নাই, কোনো প্ল্যান নাই আর কি। দেখেন, আমরা ধরো এই যে, বাট এজেন্সিয়ালারা করে, এই যে এখানে আমরা করছি না, এই তুমি কি কি ট্যাগ বসাবা, এটা তো ক্লায়েন্টের কাছ থেকে, তার সাথে তাহলে তুমি মিটিং করবে কিভাবে। এবং যখন আপনি এভাবে প্ল্যানিং করে এইভাবে এই সমস্ত কইরে নিয়ে যায় কোনো একটা ক্লায়েন্টের সাথে বসবেন, ও দেখেই তো বুঝলো যে ইউ আর দা মাল, MAL, ঠিক না? ও কিন্তু আপনাকে বুঝবে। সো তখন হচ্ছে যে আপনি ধরেন এটাকে যেমন এটা একটা এক্সেল শিট, এটাকে আপনি আরো ভাগ করতে পারেন। যে ফেসবুকের ক্ষেত্রে আপনি ধরেন এখানে আরেকটা কলাম করে, ফেসবুকের ক্ষেত্রে ধরেন এখানে মাঝখানে একটা কলাম করে, এখানে তো আপনি আরেকটা কলাম করলেন আর কি, হ্যাঁ। ইনসার্ট, ইনসার্ট করে ভাই, ইনসার্ট, ইনসার্ট সেল কোথায়, লেফট না রাইটে, আমি এটার কি হলো ভাই, হয়নি। আমি হচ্ছে ধরো
এইটারে করি ইনসার্ট রো, নো নো, কলাম বাড়াবো না, ইনসার্ট কলাম কই ভাই? ও, ভুল করেছি, এই জায়গাটা দিতে হবে। ইনসার্ট কলাম আমি হচ্ছে লেফট। এখানে দেখা দেখা যাচ্ছে আপনি ফেসবুকের জন্য যত এটুকু নিয়ে ফেসবুক করে ফেলেন, এখানে আপনি পুরোটা মার্জ করে দিয়ে এখানে লেখেন ফেসবুক, ফেসবুক এন্ড কপি। এর জন্য আপনি কি কি ট্যাগ বানাচ্ছেন সবগুলো লিখে, টুলস কি, ট্যাগের নাম কি, কনফিগারেশন যদি থাকে পিক্সেল আইডেন্টিফাইড, কোন পারপাজে করতেছেন, কে রেসপন্সিবল লিখে দেন, আপনি নিজে রেসপন্সিবল। অথবা আপনার যদি টিম মেম্বার, যখন আপনি টিম হিসেবে কাজ করতে তখন তো ভাই আমার টিম আছে। এরপরে ধরো তুমি গুগল অ্যাডস এর জন্য, গুগল অ্যাডস এর কি কি ট্যাগ সুন্দর করে বসাই দিলেন। এটা ফ্রিজ করা যায় না ভাই? কে ভাই কথা কইতেছেন? এই ফ্রিজ করে কোন ভাই? ও ভিউ এ। জি ভিউয়ে বস, ফ্রিজ করা যায়, ওই যে ভিউ মোড়ে গিয়ে ফ্রিজ ছিল তো। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এক দুই তিন চার, চারটে না, দুইটারও হইলো কেন ভাই? বস, ফোন নাম্বার ফ্রিজ করলেই হবে, বাকি উপরে গুলো ফ্রিজ নেই। ঠিক আছে, কয় হয় না রে? ও আমি মনে হয় দুইটাই সিলেক্ট করছি। আচ্ছা সমস্যা নেই। এই এমন হয়েছে না, কি রে, হয় নাই কেন? আমরা এইটুকু টোটাল সিলেক্ট করলাম, কইরা ভিউ দিলাম, কি আপ টু রো ওয়ান, মানে নিচে থেকে ওয়ান পর্যন্ত না হয়েছে? বস, ফোন নাম্বারটা মার্ক করে আপ টু 4। বস শুধু ফোন নাম্বারটা মার্ক করেন। ও ফোর, জি এইটা। বস, জি। হ্যাঁ হ্যাঁ, এটা মার্ক করে আপ টু 4 ফ্রিজ দিয়ে দেন তাহলে। থ্যাংক ইউ তথ্য দিয়ে সাথে দেখেন একটা জিনিস শিখে। আচ্ছা ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে এইটা করা হচ্ছে যে ধরো তোমার গুগল অ্যাডস এর জন্য, টিকটক এর জন্য, স্ন্যাপচ্যাটের জন্য, অমুকের জন্য তমকের জন্য ট্যাগ কে কি করতেছে, কে কোনটা ইয়ে করতেছে। এইভাবে যখন একটা ক্লায়েন্টের কাছে, এবং তখন আপনি কি করবেন জানেন, আপনি শুধু কপি করবেন পেজ, আপনার প্ল্যানিং হাতে। এবার আপনি কি কি করবেন, কারণ বলবো ভাই তুমি এটা করছো, হ্যাঁ করছে, এই যে ভাই তোমার এক্সেল শিট দিচ্ছি। এইভাবে প্ল্যানিং ওয়েতে কাজ করতে হয়, কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা যদি এখন বলি, প্রথমে আমরা গুগল অ্যাডস এর বেসিকটা শিখলাম, এবার হচ্ছে আমরা কিভাবে প্ল্যানিংটা করব সেটা শিখলাম, কি কি থাকে, প্ল্যানিং শিটটা ইমপ্লিমেন্ট করলেন, এইটার আরো ব্রড ভিউ দিলেন। এটা হচ্ছে যে প্ল্যানিং, একটা হচ্ছে, এটা হচ্ছে প্ল্যানিং বা স্ট্র্যাটেজি তুমি যাই বলো, মানে একটা হচ্ছে প্ল্যানিং আর একটা হচ্ছে অ্যাকশন প্ল্যানিং, তুমি এটা করবা। আর এইটা হচ্ছে তোমার অ্যাকশন প্ল্যান, আসলে তুমি গুগল অ্যাডস এর জন্য কি করবা, ফেসবুক অ্যাডস এর কনভার্সন এর জন্য কি করবা, টিকটক এর জন্য কি 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 ইমপ্লিমেন্ট করবা, এটাকে আমরা বলি কি, অ্যাকশন প্ল্যান। এইটা দিয়ে দেন ক্লায়েন্টের সাথে মিটিং করবে। এবার ক্লায়েন্ট আপনার কাজ দিয়ে দিল, এইবার আপনাকে চলে যেতে হবে কোথায়, ইমপ্লিমেন্টেশন পার্টে। ইমপ্লিমেন্টেশন পার্ট মানে কি, ইমপ্লিমেন্টেশন পার্ট মানে হলো, ইমপ্লিমেন্টেশন পার্ট মানে হলো যে তুমি তখন হচ্ছে যে যদি তোমাকে ক্লায়েন্ট ধরো যে ফেসবুক অ্যাডস এর কাজ দেয়, গুগল অ্যাডস এর কাজ দেয়, তারপরে জিএফ এর কাজ দেয়, তখন তোমাকে চলে যেতে হবে ভাই ওই ইমপ্লিমেন্টেশন। তো আমরা যেহেতু এখন শিখবো, সেহেতু আমরা এখন হচ্ছে যে প্রথমে শিখে এইভাবে করবে আগে, প্রথমে এখন আমরা কি শিখবো, এখন আমরা চলে যাব জিএফ টা আগে ভালোভাবে বুঝি, তারপরে এই জায়গাটা আবার কিন্তু আমরা ব্যাক আসবো। এক সময় আমরা এখন যেটা দেখলাম, এই জায়গাটা এক সময় আমরা ব্যাক আসবো, যে কিভাবে কিভাবে এই এই যে আমরা যে প্ল্যানিংটা করেছিলাম, এইবার তোমার কি 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 কেপিআই ধরে ধরে তুমি কি কি মেজারমেন্ট করলা, কিভাবে সেই রিপোর্টিংটা জমা দিবা, এই জায়গাটা আমরা আবার আসবো কখন, গুগল এর শেখার পরে, সেখানে ডাটা আনার পরে সেই ডাটা রিপোর্টিং করব, অ্যানালাইসিস করব, তোমার কোথায় ভুল আছে কি না আছে, এই নাও ভাই বিজনেস ডিসিশন, আপনাকে টাকা দিই। কথাটা বোঝা গেছে? তার মানে এখন আমরা শিখলাম কিভাবে করতে হয় এবং কিভাবে প্ল্যান করব, কিভাবে অ্যাকশন প্ল্যান হবে, সেই জিনিসগুলো। এখন আমরা গুগল আর শিখবো, মানে এর পরবর্তীতে হওয়া উচিত কি জানেন, ইমপ্লিমেন্টেশন করার পরে দেন প্রতি মাসে আপনার রিপোর্ট দিতে হবে। তা আমরা তো এখনো গুগল এর শিখিনি, ট্রেনিং এর সময় আগে আমাদের শিখতে হবে, তারপর সেখানে ডাটা ফাটা আসবে, তারপর অ্যানালাইসিস পার্ট শিখবো, ঠিক আছে? ফাইন। এবার আমরা আসি যে, এবার আমরা আসি, তার মানে হচ্ছে যে এখন এখন দেখেন, এখন হচ্ছে যে আমরা যদি ধরো যে আমরা যদি এই শীটটার ইয়া করি, এই শীটটাতে যদি আবার আমরা চলে যাই, এই শীটটাতে যদি আমরা চলে যাই, যদি এগুলো পড়ায় কোনো লাভ নেই, দিন শেষে এগুলোই করবে।
এখন হচ্ছে যে আমাদের ইমপ্লিমেন্টেশন পার্ট, যে আমরা ডাটা কালেক্ট করব। কোথায় কালেক্ট করব? জিএফআর এ কালেক্ট করব। প্রসেসিং করব কোথায়? ওখানে। অ্যানালাইসিস করব কোথায়? ওখানে। রিপোর্ট করব কোথায়? ওখানে। বিজনেস ডিসিশন দেবো কোথায়? ওই শিটে। হয়ে গেল। এইবার হচ্ছে যে আমাদের ইমপ্লিমেন্টেশন পার্ট, কি ইমপ্লিমেন্ট করব? ডাটাটা কালেক্ট করব কোথায়? সেখানে। তো তুমি জিএফআর করলে জিএফআর করো। যদি অন্য কোনো অ্যানালিটিক্স টুল দেখো, যে আরো অ্যানালিটিক্স টুল আছে আর সম্ভবত অ্যামাজনের ফ্যানাজনেরও আছে আর কি। যদি ওইগুলোতে আমি অবশ্য কাজ করিনি। যদি হচ্ছে যে ওইগুলো করো তাহলে সেটা ইমপ্লিমেন্ট করো। এইবার আমরা চলেছি কোথায়? ইমপ্লিমেন্টেশন পার্ট। তাহলে ইমপ্লিমেন্টেশনের পার্টে যেতে হলে, ইমপ্লিমেন্টেশন আমরা যাব, তার আগে কি ইমপ্লিমেন্ট করবো? জিএফও। তাহলে জিএফও সম্পর্কে আমাদের আগে ভালোভাবে বুঝতে হবে প্রত্যেকটা স্টেপ। জিএফও নিয়ে 1 বছর ট্রেনিং দেওয়া যায়, জানেন? তারপরেও শেষ হবে না। এইবার আমরা আসি এই জায়গাটা। তার মানে এখন যদি আমি প্রশ্ন করি যে ভাই, গুগল অ্যানালিটিক্স 4 বলো বা গুগল অ্যানালিটিক্স জিনিসটা কি ভাই? কিছুই না, জাস্ট ওয়েব অ্যানালিটিক্স এর ডাটা কালেকশন টুলস। ডাটা কালেকশন এবং প্রসেসিং টুলস, আর কিছু নাকি ওয়েব অ্যানালিটিক্স, তাই না? আচ্ছা, ফাইন। এইখানে আমরা প্রথম সময় প্রচুর বক বক করেছি, এগুলো আপনারা জানেন। যে আমরা এখন জানি যে গুগল অ্যানালিটিক্স 4 একটা ডাটা কালেকশন টুলস বা ডাটা প্রসেসিং টুলস। এটা ধরো এই কবে 2 ভার্সন হইলো, কবে কি হইলো, ওই ধরেন পলাশির যুদ্ধ কবে হয়েছিল, অমুক, এগুলো আমাদের জানা দরকার নেই আপাতত। পলাশির যুদ্ধ থেকে আমাদের শিক্ষা আছে, হ্যাঁ? এখানে শুধু আমাদের জানতে হবে না, বিভিন্ন সময় বিভিন্ন মেজারমেন্ট মডেল এনেছে। এই মেজারমেন্ট মডেলটা আমাদের একটু বুঝতে হবে। যদি এটা বুঝেন, তাহলে আপনি ওই ডাটা গুলো করতে পারেন। কোন একটা ডাটা মিস হলো, বা কোন একটা ডাটা কেন আসতেছে না, বা এই ডাটা থেকে আমি কি পাবো, এটা বা কিভাবে আসলে মেজার করে। কেপিআই মেজার করে, ডাটা কালেক্ট করে, প্রসেস করে, আর মেজার করে দেয়, তাই না? মেজার আমরা করে ফেলি। কিভাবে করে? এইটা হচ্ছে যে, ধরো আমরা যদি এই চিত্রটা একটু দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে, ও, একটা সেকেন্ড হলো। আচ্ছা, একটা হচ্ছে যে, ঠিক এর আগের ভার্সন ছিল, এটা আমাদের একটু বুঝিয়ে আর এর আগের ভার্সন ছিল, এটা আমরা পড়তেছি কিন্তু মেজারমেন্ট মডেল। মেজারমেন্ট মডেল মানে কি? আমরা বলেছিলাম গুগল অ্যানালিটিক্স এ কি আসে ভাই? ডাটা আসে। প্রথম দিন কি বলেছিলাম? 13 একটা নাম্বার। এরপরে যখন আমরা টাকা অ্যাড করছি, তখন এটা ইনফরমেশন হয়ে যাচ্ছে যে 13 মানে কি? টাকা। 13-এর আগে পরে যদি কোনো কিছু না থাকে, এটা কি? এটা ডাটা। তো এই যে আপনার ওয়েবসাইটে ডাটা আসে, কি ডাটা আসে? ইউজারদের ডেটা আসে। তার মানে একটা ওয়েবসাইটে যখন একজন ইউজার ভিজিট করতে থাকে, ওই যে আমরা ট্র্যাকিং যে কোড ছিল, জাভাস্ক্রিপ্ট কোড বা কুকি, এটা কি কালেক্ট করে? তুমি কোন ব্রাউজার থেকে, তোমার বয়স কত, কোন লোকেশন থেকে, প্রত্যেকটা এক একটা ডাটা, তাই না? এই ডাটাগুলো গুগল কিভাবে কালেক্ট করে এন্ড মেজার করে, সেই মেজারমেন্ট মডেল ইউনিভার্সাল অ্যানালিটিক্স এ করতে ওরা কিভাবে? যে কোনো একটা ইউজার আসলো, কোথায় আসলো? ওয়েবসাইট। ওয়েবসাইটে আমরা গতদিন বলেছিলাম, সেশন বলতে আমরা বুঝেছিলাম এভাবে, যে তুমি একটা বিল্ডিং এ গেটে ঢুকলা, মানে তোমার সেশনটা শুরু হলো। তার আগে কিন্তু রিকোয়েস্ট গেছে, রেসপন্স গেছে, রেসপন্সের সাথে সে কুকি পাঠাইছে, এ আবার সেশন আইডি ধরে পাঠাইছে, হয়ে গেল। এই যে সেশন আইডি সাথে সাথে সেশনটা শুরু হলো। এরপর তুমি 1 তলা, 2 তলা, 3 তলা, 5 তলায় গিয়েছো। এরপর তখন তুমি বাসা আবার গেট থেকে চলে গেলে, তার মানে তোমার টোটাল সেশন ডিউরেশন ধরো তুমি 25 মিনিট ছিল। এবং গুগল অ্যানালিটিক্স এ একটা সেশন 30 মিনিট চলে। ধরো তুমি যদি কোনো ইনঅ্যাক্টিভিটি থাকে, ধরো যে তুমি একটা ওয়েবসাইটে এরকম ঢুইকা সারাদিন বসে আছো, এভাবে সারাদিন, 30 মিনিট পরে অটোমেটিক এই সেশনটা অফে, নতুন সেশন শুরু, তাই না? তো আর যদি কাজ করতে থাকো, তাহলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যদি অ্যাক্টিভিটি থাকে, আর নো অ্যাক্টিভিটি হলে কত? 30 মিনিট পরে এটা স্টপ করবে। আচ্ছা, কেন? সেটাকে আমরা বলি কি? সেশন ডিউরেশন, তাই না? তো আগেরকার মডেলে যেটা ছিল, সেটা হলো যে, আগেকার মডেলে কি ছিল? যে ওর ডেটা ট্র্যাকিং মডেলটা ছিল সেশন বেসড। তার মানে ও গুরুত্ব দিত যে একটা ভদ্রলোক সে এই বাড়ির গেটে ঢুকলো, 1 তলা, 2 তলা, 3 তলা পর্যন্ত ভিজিট করলো। এরপরে সে পেজ ভিউ করতে পারে, এরপরে সে তোমার অ্যাড টু কার্ট করতে পারে, চেক আউট করতে পারে, পারচেস করতে পারে। মানে সেশনকে, ওই সেশনের মধ্যে সে কি কি করছে সেটা ধরে মেজারমেন্ট। গুগল দেখলো এর পরবর্তীতে যে, কত ভাই, কত বছর সময় নিয়েছে? 12 সাল আর 20 সাল, 8 বছর পরে রিসার্চ করে ও নিয়ে আসছে মডেল ইভেন্ট প্লাস প্যারামিটার মডেল।
এই মডেলের মূল বক্তব্য, যদি এটা আমরা না বুঝতে তাহলে এটা আমরা বুঝবো না। কি মূল বক্তব্য? বললো যে ভাই একটা ইউজার আইসা সে কত সময় ধরে থাকলো এটা আমার ইম্পর্টেন্ট, তার প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমার কাছে ইম্পর্টেন্ট। তার মানে সে কি কি ইভেন্ট করলো, এই যে সেশন শুরু হলো, এই সেশনও একটা ইভেন্ট। ফার্স্ট টাইম ভিজিট করলো, এটাও একটা ইভেন্ট। এরপরে এসে সে স্ক্রল করলো, এটাও একটা ইভেন্ট। ইভেন্ট মানে কি? অ্যাকশন। ইভেন্ট মানে কি? অ্যাকশন। তার মানে একটা ওয়েবসাইটে এসে আগে সেশনের মধ্যে, সেশনটা স্টার্ট, সেশন স্টার্ট এন্ড এর মধ্যে সে কি কি করছে এটা এইভাবে মেজার হতো। আর এখন মেজার করলো কিভাবে? যে একটা ইউজারের এভরি স্টেপ হচ্ছে এক একটা অ্যাকশন, এবং প্রত্যেকটা অ্যাকশনকে আমরা বলবো এক একটা ইভেন্ট। এই জন্য দেখবেন যে আমরা যখন ওই ডিবাগ ভিউতে যাই, দেখবেন ফার্স্ট ভিজিট, সেশন স্টার্ট, ফার্স্ট ভিজিট, তারপরে পেজ ভিউ, অ্যাড টু কার্ট, চেক আউট, স্ক্রলিং, সার্চ, এভরিথিং ইজ ইভেন্ট। এবং ইভেন্টের সাথে দেখেন শুধুমাত্র এখানে থেমে নেই, সে অ্যাকশনটা নেয়, ইভেন্টের সাথে সে এক্সট্রা প্যারামিটার পাঠায় ওই ইভেন্ট সম্পর্কে আরো অতিরিক্ত জানার জন্য। আর আগে কি হতো? সেশনের মধ্যে থেকে সে পেজ ভিউ করছে, মানে আগে সেশনের সাথে সে ই কমার্স ট্রানজাকশন করলো, নাকি সে এই যে সোশ্যাল ইন্টারাকশন করলো, না পেজ ভিউ করলো, তার মানে একটা সেশনের মধ্যে সে কি কি করলো। আর এখন হচ্ছে একটা ইভেন্টের মধ্যে সে কি কি করলো, এটা ইম্পর্টেন্ট। ওই ইভেন্টের মধ্যে এক্সট্রা কি কি করলো সেটাকে আমরা হচ্ছে প্যারামিটার হিসেবে পাঠাই। তার মানে কি দাঁড়ালো দেখেন, এখানে মূল পার্থক্যটা হলো যখন তুমি প্রত্যেকটা অ্যাকশনটাকে একটা ইভেন্ট ধরতেছো, এবং ওই অ্যাকশনের মধ্যে আবার সে কি করতেছে এক্সট্রা ইম্পর্টেন্ট। ধরো সে একশন পেজ ভিউ করেছে, পেজ ভিউ করার পরে ক্লিক করেছে কোথায় ভাই? কন্টাক্ট বাটন। তার মানে ওই কন্টাক্ট বাটনে লিঙ্ক ইউআরএল কি ছিল, লিঙ্ক টেক্সট কি ছিল, এগুলো আমরা প্যারামিটার হিসেবে পাঠাই দেখতে পাচ্ছি। তার মানে তখন এই মেজারমেন্টটা আরো সূক্ষ্ম। দ্যাটস ওয়াই ওরা পরবর্তীতে কি করলো, ইভেন্ট প্লাস প্যারামিটার, তার মানে অ্যাকশন প্লাস প্যারামিটার। তার মানে সে কি অ্যাকশন নিল? সেশন স্টার্ট হলো, সেশন স্টার্টের সাথে দেখবেন যে ওর, দেখবেন যে ওই যে আমি দেখবো ডিবাগ ভিউতে দেখবেন যে ওখানে কি আসে যেন ভাই, ওই যে ওর লোকেশন কোথায়, তারপরে রেফারার আছে কিনা, কোন পেজ, এগুলো আমরা কি, এগুলো হচ্ছে প্যারামিটার, এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন অফ দ্যাট অ্যাকশন মানে ইভেন্ট। এই ক্ষেত্রে হচ্ছে যে একটা ইউজারের বিহেভিয়ার আরো ভালো, সূক্ষ্ম, ইফিসিয়েন্ট ওয়েতে মেজারমেন্ট করা যায়। এই হলো মানে গুগল অ্যানালিটিক্স এর লাস্ট আপডেট, এবং এটা ইম্পর্টেন্ট। তার মানে কি দেখেন, যে আমরা একটা ইউজার শুধু আসলেই ক্ষান্ত না, ওর এভরি স্টেপ আমরা মেজার করতে পারি। আর যত এভরি স্টেপ মেজার করতে পারবো তত বিহেভিয়ার মেজারমেন্ট করতে, আর যত বিহেভিয়ার মেজারমেন্ট করতে পারবো তত আমরা বিজনেসের সঠিক ডিসিশন নিতে পারবো। কেন আলারপুতে ফার্স্ট ভিজিট করে পরের ভিজিট করে? ফার্স্ট ভিজিট করতে কোন পেজ ভিজিট করলে এক্সট্রা ইনফরমেশন, সে রেফারের পেজে আমরা পাবো যে এই বেটা শুধুমাত্র ওই হোম পেজ ভিজিট করে চলে গেছে। তাহলে কেন রে ভাই ইসে আসে নাই কেন? লোডিং টাইম বেশি ছিল। এই জায়গা থেকে আসলে এই তোমার এই জিনিসগুলোর উৎপত্তি আর কি। কথা কি বোঝা গেছে না যায় না ভাই? বেশি বকবকে না, কিছু করার নাই। হ্যালো। না বস, ঠিক আছে, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, তো তো বুঝতে হবে তোমার। নিয়ম যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে কোনো ইম্পর্টেন্ট কথা না। বস, আমি আপনার রেকর্ডিং কোর্সে দেখছিলাম আপনি সেখানে আরো বেশি ব্রিফ দিছিলেন, আরো অনেক বড় কোনটা করে। এইগুলো ওটা? মেজারমেন্ট না বুঝলে পরবর্তীতে রিপোর্টিং করবে কি করে স্যার? এটা তো খুব না, ইম্পর্টেন্ট। ওইখানে ব্রিফ দিয়েছিলাম তখন এই যে এই কথাগুলো বলেছেন, এখন আর দরকার নেই। তখন নতুন নতুন ছিল ভাই, অনেক কথাই কইছি। এখন এই যে এই কথাটুকু বুঝলে আমার কাছে মনে হয়। আর এখন আপনারা অনেকটা মিসরুট হয়ে গেছেন না? আর তখন হচ্ছে যে আমরা ওয়েব অ্যানালিটিক্স এর জন্য আলাদা কোর্স করাইতাম, গুগল অ্যাডস এর জন্য আলাদা কোর্স করাতাম, ফেসবুকের জন্য আলাদা কোর্স করাতাম। তখন হচ্ছে যে, হ্যাঁ বস, তখন হ্যাঁ। এই জায়গাটা এসে এখন হচ্ছে যে আপনারা তো মেসিউর, এখন আমি অনেক কথাই ওইদিকে বলেছি। এখন আমার কাছে মনে হয়েছে এই কথাটা বেশি জরুরি ছিল, আর কি। ততটুকু আমি বলেছি। এখানেও যে কথাগুলো বলেছি এইটুকুই, মানে এই কথাগুলো কিন্তু আমরা কিন্তু এখানে যেমন কোনো মিস দিই নাই, প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করছি। বাট এখন কি হয় জানেন, যেমন এখন হচ্ছে যে তখন তো আমরা যখন ওয়েব অ্যাডস ব্যবহার করি তখন বলেছিলেন যে ভাই গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এই এসইও সম্পর্কে, এই টিকটক অ্যাড সম্পর্কে। ফেসবুক আর টিকটক অ্যাড তো একই রকম, একদম হুবহু কপি। গুগল অ্যাডসটা জানলে আসলে সবকিছু, কারণ গুগল অ্যাডস তো মাদার, তো ওইটাকে কপি করেই সারা দুনিয়া করছে, তাই না? সো যে কোনো একটা পেইড দুই একটা প্ল্যাটফর্ম, এসইওর এই বিষয়টা, তারপরে হচ্ছে একটু ইমেল মার্কেটিং, এই বিষয়গুলো যখন জানেন তখন হচ্ছে যে ওয়েব অ্যানালিটিক্স এর বিষয়গুলো আরো মজাদার হবে যখন রিপোর্টিং পার্টে কাজ করে। আপনারা তো এখন পর্যন্ত আমরা ট্র্যাকিং পার্টটা নিয়ে কাজ করি, এই জন্য যে ডাটা লেয়ার নিয়ে চিল, ভাই এই ডেটা লেয়ার ভালো, ওই ডেটা লেয়ার ভালো, এইটা বা এইটা, এই কথাটা বুঝতে পারছেন?
দ্যাট ইজ দ্য এটা থিং। খেলা তো কিছুদিন, বেশি দিন না, অল্প দিনের মধ্যে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের ইম্পর্টেন্ট। তো এখানে আমরা কোনো কথা মিস দিই নাই আর কি। কোন কথাটা মিস গেছে বলেন তো? হ্যাঁ বস, ওই যে আর কি আমি বলছিলাম যে আমি আর একটু সুন্দর করে শুরু থেকে আরো সুন্দর না করে ওই আর কি একটু। তখন হচ্ছে যে, কারণ এখন তো মেচুর রে ভাই, এখন আমার হ্যাঁ কাছে হ্যাঁ, মনে জি হয়েছে বস এটুকু সেটাই। বললে এনাফ, আর দরকার হ্যাঁ, নেই। ওইটাতে আমি দেখছি যে আপনি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে শুরু করছিলেন, এখানে তো আমরা হুম, ট্যাগ ম্যানেজার করে ফেলছি। এটা তো আমরা শিখে আসছি, এখন জি আমাদের জি। এই জিনিসটা ঠিক আছে। এই হলো মোটামুটি কথা। আমরা পরের দিন থেকে ইমপ্লিমেন্টেশন পার্টে চলে যাবো। তো ওই তখন আবার এই বক বক কথা আর বেশি শুনতে হবে না আমার, হ্যাঁ। সরি। তাহলে বেঁচে থাকলে আবার কথা হবে নাকি? ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ঠিক, বস। ঠিক আছে। হোমওয়ার্ক শেষ হোমওয়ার্ক করে বস, একটা ও কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হলো বস, আমরা এখানে প্রায় জনই কিন্তু বিগিনার, তাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, যা শেখাবেন একটু ডিসক্রিপশন সহকারে মানে আমরা তো শেখাবেন। ডেসক্রিপশন ছাড়াই তো কথা কই না, আমাদের তো জন্মই তার হচ্ছে কারণ ডেসক্রিপশন বস, দেওয়ার জন্য। রেকর্ডেড কোর্সটা দেখলাম, ওয়েবিনার ইলেকট্রিসিটি আপনাদের, সেটা হলো ওখানে দীর্ঘায়িত ভাবে শেখানো হয়েছে, একটা করে ক্লাস 2 ঘন্টার মতো করেছিল। ওইটা তখন হচ্ছে যে ভাই, আমি তো বললাম, আমরা জি যেমন এই বস। যে এখানে আজকের ক্লাস ছিল হচ্ছে যে জিটিএম, জিটিএম কে আমাদের এখন এত করতে হবে না। আপনি ঠিক দেখেন যে জিটিএম এর এই ক্লাসটা আমরা গুগল এর ওই সময় বহু বক বক করছি, জি বস। ওইভাবে চিন্তা করেন। জি বস, জি, হ্যাঁ হ্যাঁ। এইখানে ভাই, এইখানে হচ্ছে যে আপনারা ইকোসিস্টেম আকারে আসছেন, ফেসবুক, হ্যাঁ হ্যাঁ গুগল, তারপরে আসছেন, এই জন্য ওইগুলো বোঝায়নি, কারণ অলরেডি আপনাদের শিখাইছে এগুলা। হ্যাঁ, ভাই, তো সমস্যা হওয়ার আপনার কথা একটা না। বা চিন্তা যারা শক্তি নাই যারা কেন, হচ্ছে কি যে আছে? গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস ভালো ক্লাস করছেন, তাদের এখানে কোনো কথাই থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই। যারা ভিডিও দেখেন নাই তাদের প্রবলেম থাকতে পারে। তাদের প্রবলেম থাকবে, যে তখন চিন্তা হবে, কারণ যে লোকটা চিন্তা করতে পারতেছে না, সেই লোকই বলবে যে ভাই ওইদিকে তো অনেক কথা কইছে। আর কি কথা কইছে কারণ ভাই বলেন? এর এর আগে যে কটা কোর্স করেছে স্যারে, হয়তো শর্ট শর্ট মানে গুগল অ্যাড একটা, ফেসবুক অ্যাড, কিন্তু এখন এই কোর্সটা একবারে ই কমার্সে, বরং প্রত্যেকটা বিজনেসের ইকোসিস্টেম হিসেবে করাইছে। যেটা প্রপারলি বোঝা সবার ক্ষেত্রে মানে সহজ হবে যদি ভিডিও দেখেন আর কি। হ্যাঁ, ভিডিও দেখে এবং প্র্যাকটিস করে থাকে আগের গুলো। আচ্ছা বস, ঠিক আছে। বেস্ট একটা কোর্স আছে, বুঝতে পারছেন, সবার প্রত্যেকটা ক্ষেত্রে। জিনিস শুনবে, জি ভাই, হ্যাঁ, অনেক ঠিক মতো আগাচ্ছেন। ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা জিনিস। আমার এই জিনিসটা শিখতে দেয় ভাই, আমার হচ্ছে যে 1 বছর বেশি লেগে গেছে, ফুল ইকোসিস্টেম। আর আপনাদের 6 মাসে বোঝা দিল স্যার। না তখন ওই যে যেমন নিয়মন্ডল সময় আলাদা আলাদা কোর্স করাতাম, আমি এখন তো ধরেন। লাইভ বেস করছি শুধু হ্যাঁ একটাই, গুগল অ্যাডস এর, বাদ বাকি হ্যাঁ গুলো হ্যাঁ ইউটিউব দেখে ইয়ে দেখে শিখছি। আর আপনারা হাতে পায়ে যাইতেছেন ওয়ান বাই। একবারে। এবং আরো একটা জিনিস কি, এখনকার ছেলে পেলে কত মোটিভেটেড হচ্ছে না। এই যে একবার নিয়ামল আসতেছে, এলাহিরা আসতেছে, মাইদুল আসতেছে। আমাকে একসময় বলতো কি জানেন, আমার যখন প্রথম কোর্স আনি, একজন বলছে ভাই আপনার স্টুডেন্ট থেকে সাকসেস, আপনার কাছ থেকে কোর্স নেবো। আমি বললাম, ভাই আপনি নিয়েন না। এবং সে আমার একটা পরামর্শ দিয়ে গেছে যে ভাই এই করে। আমার ঠিক আছে, শুনে গেলাম। আমি হচ্ছে যে চিন্তা ভাবনা করছি, আর যারা নিউ আছে তা আমাদের একটা গ্রুপ আছে, ওইখানে হচ্ছে যে প্রতি শুক্রবার করে 1 ঘন্টা করে আপনাদের নতুনদের নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, ভালো ভালো তো, জি ভাই, ইন্ডাস্ট্রিতে এটা করলে পারফরমেন্স। এটা ভাই ভালো হয়, অনেক কিন্তু ভালো নিয়ম হয় এটা করে করলে। করেন, হ্যাঁ, এটা করলে আসলে ভালো অনেক হয়। ভালো হয়, আমরা যারা অ্যাক্টিভ আছি অনেক হেল্পফুল। হ্যাঁ হ্যাঁ। এক ভাই ঘন্টা আপনার করে। গ্রুপ ভাইয়া আমরা কিভাবে অ্যাড তাহলে কিভাবে হবো? গ্রুপে যুক্ত হতে পারি? এই গ্রুপেও লিঙ্ক দিয়ে দিবেন এই নিয়ামল। গ্রুপে লিঙ্ক দেবো, স্ক্লাবারের গ্রুপে লিঙ্ক দেবো। ওকে, থ্যাংক ইউ। আর স্যার আমাকে, আমি ওয়াসিম বলতেছিলাম স্যার, ওই আমাকে 17 কোনো ব্যাচে গ্রুপে অ্যাড দেন নাই স্যার। তোর ওই গ্রুপে আপনাকে অ্যাড দিতে হবে কেন? একটা গ্রুপে অ্যাড হইলে ভালো না স্যার? সবার সাথে একটু প্র্যাকটিস করলাম আর কি, মাঝে মাঝে কথা বললাম। তা আপনি তো এখানে আমি কথা ওই, বলতেছেন। আর 17 সরি গ্রুপে স্যার। অ্যাড দিবে, 9,500 টাকা ওর থাকে, পেড করে দিই না না না, ওখান থেকে ওর ফ্রি এখানে করে। হচ্ছে যে মানে এখানে তো আছেন